আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউতে হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান। জুলাই শহীদ এবং যোদ্ধা সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশাল জামায়াতের টার্গেট আয়োজকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন এই রাজনৈতিক দলের নাম হতে পারে নতুন বাংলাদেশ পার্টি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। একটা খবর কভার করতে গিয়ে এত সংবাদকর্মীর উপস্থিতি সাধারণত কমই দেখা যায়। ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আগে পা রাখারও ঠাঁই নেই অবস্থা। সোমবার সন্ধ্যায় একে একে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা আসলেন। নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখরাই সামনে থাকছেন তা অনেকটা পরিষ্কার হলো এই উপস্থিতিতে। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার পরবর্তীতে যে রাজনৈতিক ব্যবস্থায় দেশের মানুষ আশা করেছিল, তা মুজিবীয় শাসনের কারণে, বাকশালী শাসনের কারণে এই দেশের মানুষ তা উপভোগ করতে পারেনি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে। বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন ভাবে দেখতে চায়। ছাত্র জনতা বাংলাদেশের পুরনো ঔপনিবেশিক ধারাবাহিকতায় গঠিত রাষ্ট্র ব্যবস্থা, যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই দেশে একটি কল্যাণকামী রাষ্ট্র দেখতে চায়, যেটি এই দেশের মানুষের সেবার জন্য কাজ করবে, সেবার উদ্দেশ্যেই গঠিত হবে। ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল নিয়ে জনমনের নানা কৌতূহল পরিষ্কার করলেন একে একে। সারা দেশের 2 লাখের অধিক মানুষ আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। দল যেন একনায়কতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে, একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন। কি হতে যাচ্ছে এই রাজনৈতিক দলের নাম, কি বা হবে প্রতীক? জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে। সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমরা এই নামগুলো পর্যালোচনা করছি। জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আরো অসংখ্য পরামর্শ এসেছে। প্রায় 2 মাসের কৌতূহলের পর অবশেষে জানা গেল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ ও স্থান। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারের, ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে
বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। মানিক মিয়া এভিনিউয়ে কেমন হচ্ছে এই আত্মপ্রকাশের আয়োজন, আর কারাই বা অংশ নেবেন এতে? বিগত 16 বছর শুধু নয়, যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকল ছাত্র জনতা, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে, সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। এবং আমরা বিশ্বাস করি সেই 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে। আহ্বায়ক কমিটির মধ্যে দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন এই দলটি। পরবর্তীতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করে কাউন্সিলের মধ্যে দিয়ে নির্বাচিত হবে নেতৃত্ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তা না হলে আগামীকাল সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আয়োজিত গণপদযাত্রা থেকে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবি জানান তারা। একই দাবিতে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। বিস্তারিত মাসারুল হক মুহাজিরের রিপোর্টে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ফুঁসে উঠেছে পুরো দেশ। 5 আগস্ট পরবর্তী সময়ে যা একেবারেই অপ্রত্যাশিত বলছেন অনেকেই। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাই দায়ী। সে কারণেই পদত্যাগের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তাদের পদযাত্রায় শিক্ষা ভবনের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। সে আওয়ামী জুজু এখন এক্সিস্ট করে না। আপনারা আপনাদের ফেলিয়ার মেনে নেন এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে সফল হইতে দেন। নিজেদের ফেলিয়ারটা মেনে নেন। আসলে এটা আসলে হাই টাইম, দিস ইজ হাই টাইম। তা না হলে এই আওয়ামী লীগকে যেভাবে টেনে হিচড়ে আমরা নামাইছি গলি থেকে, আপনাদেরকেও নামাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এর আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে যেখানে নারীদের একটা অনন্য ভূমিকা ছিল এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের নারীদের আসলে কোনো নিরাপত্তা নাই। যেখানে 48 ঘন্টায় 17টা ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেই সাথে শুধু ধর্ষণ না, সেই সাথে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এক এক এলাকায় এক এক রকম ঘটনা ঘটছে। সারাক্ষণই সংস্কারের বুলি আওড়াচ্ছে, কিন্তু কোনো ধরনের যৌক্তিক সংস্কার তারা করতে পারছে না। এই যে পুলিশ প্রশাসন শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক একই রকম আচরণ এখনো করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে আগামীকাল থেকে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী ধর্ষণ এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এই মানববন্ধন বিক্ষোভ মিছিলে মেতে উঠেছে গোটা দেশ। এখন দেখার বিষয় আদৌ কি প্রশাসনের টনক নড়ে কিনা, এসব আন্দোলন তাদের চোখে পড়ে কিনা। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। দেশে বর্তমান সময়ে যে পরিমাণ ধর্ষণের ঘটনা বেড়েছে তাতে নারীরা কোথাও নিরাপদ নয় বলেও উল্লেখ করেন তারা। অতি সত্বর বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, এই 3 বিভাগকে কার্যকর করুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতার ব্যবস্থা করুন। আদারওয়াইজ যদি একটা রেপ ঘটে, যদি আর কোনো মেয়ে ধর্ষিত হয়, যদি কোনো মানুষ তার বাসায় ছিনতাইয়ের শিকার হয়, তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা সম্মুখ সারিতে থেকে শক্ত প্রতিরোধ
রাজধানীতে ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত নগরবাসী। এসব ঘটনায় ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও চাপাতি। পুলিশ সক্রিয় না থাকে একের পর এক ঘটনা ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে বনশ্রীতে গুলি করে ও কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনায় এক নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, চাঁদার টাকা দেয়া বন্ধ করে দেওয়ায় এই নৃশংস হামলা চালায় দুষ্কৃতিকারীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। পুলিশ নিষ্ক্রিয় থাকায় জুলাই অভ্যুত্থানের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, বেড়ে যায় ছিনতাই ডাকাতির মতো অপরাধ। অনিরাপদ ঢাকায় দেশীয় ধারালো অস্ত্রের মুখে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। একই সাথে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ঝঞ্ঝনানিও। সবশেষ রোববার রাতে রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনকে গুলি ও কুপিয়ে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। একই ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। এসব ঘটনার প্রতিবাদে বনশ্রী সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন জুয়েলারি ব্যবসায়ী ও স্থানীয়রা। টাকা দেওয়ার জন্য হুমকি ধুমকি দিচ্ছে, তা আমি তারই পরিপ্রেক্ষিতে বাইরে বলছিলাম আপনি আর টাকা কারোকে দিবেন না, এবং কোন কোন নাম্বার থেকে টাকা চাচ্ছে আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করার পর হয়তোবা সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় থাকতে পারে। আমি আর আমার আম্মু গুলির শব্দ শুনে আসছি, আমি ভাবছি যে আগুন লাগছে, পরে দেখি যে না, সন্ত্রাসীরা আমার বাবাকে ইচ্ছামতো কুপিয়েছে। রাজশাহীতে এক কর্মশালায় যোগ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ছিনতাই প্রতিরোধে যৌথ পেট্রোলিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ৩ অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। দেশে ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণের ঘটনা বাড়ায় আতঙ্কিত নগরবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে নিরাপদ ঢাকা চায় সবাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীকে কম্বাইন্ড অপারেশন চালানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পদত্যাগের প্রশ্নই আসে না। রাত ৩টার ব্রিফিংয়ে কারণও ব্যাখ্যা করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পরেও ধরাছোঁয়ার বাইরে ডেভিল বা শয়তানরা ফিল্মি স্টাইলে ছিনতাই, ডাকাতি করছে তারা। নিরাপত্তাহীনতায় দেশের মানুষ, জনমনে আতঙ্ক বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন পরিস্থিতি সন্তোষজনক। ৫৩ বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজে একসময় সাংবাদিকতা করছি, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। আগে হয়তো কি, যেমন ধরেন গতকালকের যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পরিস্থিতি সন্তোষজনক হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। ব্যাখ্যা দেন রাত 3টায় ব্রিফিং করার। আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের মানুষের নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আইন শৃঙ্খলা বাহিনীকে তদারকি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে
আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকের মিটিংটা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে, যেই এজেন্সিগুলো কাজ করে, যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, স্ব সংস্থার যারা চিফ, তারা প্রত্যেকে এসেছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেডবেয়ার একটা ডিসকাশন হয়েছে। কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উন্নতি চোখে পড়বে বলেও জানান তিনি। মনিটর করছি এবং আমরা আশা করি দৃশ্যমান ইমপ্রুভমেন্ট খুব দ্রুত দেখবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান। দায়িত্ব পালনে উশৃঙ্খল ও বল প্রয়োগ না করতেও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা নিয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং এর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর পরবর্তী সংলাপ কবে নাগাদ শুরু হবে তা চূড়ান্ত হয়নি, তবে সংস্কার কমিশনের সব রিপোর্ট দলগুলোকে পাঠানো হয়েছে। এছাড়া সরকারি অফিসগুলোতে সকল নথি ফাইলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়, তো এই জায়গাটা কিভাবে এক্সেলারেট করা যায় এবং কোন ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে, সেই জায়গাটা আমরা কত দ্রুত উত্তরণ করতে পারি, কত দ্রুত এটা চালু করা যায়, এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে এই নির্দেশনা দিয়েছেন। যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক, এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায়। এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে। দেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের খুলনা মহানগর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তি অযাচিত তর্কে বিতর্কে জড়ালে পতিত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি তার সুযোগ নিতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। খুলনা প্রতিনিধি SM হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দল পুনর্গঠনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে জেলা সম্মেলন করছে বিএনপি। এর ধারাবাহিকতায় 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলনের আয়োজন ছিল শহরের সার্কিট হাউস ময়দানে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে দিয়ে পালিয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা। দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। তারেক রহমান সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সংস্কার ইস্যুতে অযথা বিতর্কে জড়ালে পরাজিত শক্তি এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়
যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনসমর্থন বিএনপির পক্ষে দাবি করে তারেক রহমান জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না, সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন থাকতে হবে। আমাদের দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুম, খুন সহ নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক উপহার তুলে দেয়া হয়। মইনুল আহসান, এটিএন বাংলা। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির সমাবেশে তিনি মন্তব্য করেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দ্রব্যমূল্য সহনীয় রাখা ও অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনরোষের কবলে পড়ে দেশ ছাড়লেও শেখ হাসিনা ভারতে বসে দেশ ধ্বংসের পায়তারা করছে। সব চক্রান্ত মোকাবেলায় দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার কথা বলেন তিনি। হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনাকে জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচনের কথা বলছে তারা দেশকে সহিংসতার দিকে নিতে চায়। সরকার এই আত্মঘাতী পথ থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন খেলা শুরু হয়েছে, নতুন খেলা। সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। তিনি বলেন, বেশি দিন ক্ষমতায় থাকতে কিছু লোক নির্বাচন পেছাতে চায়, অপপ্রচার চালিয়ে বিএনপিকে উত্তেজিত করার চেষ্টা চলছে দাবি করে ফখরুল বলেন, উস্কানিতে পা না দিয়ে জনগণের সাথে থাকবে তার দল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শুধু শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন বা বিচার ব্যবস্থা সহ ফ্যাসিবাদের কিছুই পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে আরও একটি বিপ্লব প্রয়োজন। ডক্টর ইউনূসকে ভুল বুঝিয়ে বাংলাদেশকে আবারও দাসত্বের রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না বলেও জানান তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, বিদেশে বন্ধু থাকবে, কোনো প্রভু নয়। জামায়াতে ক্ষমতায় গেলে জনগণের শাসক নয়, সেবক হবে। তাই নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানান গোলাম পারওয়ার। 6 মাস 6.5 মাস গণঅভ্যুত্থানের পরে এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলন তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা? শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড।
সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হওয়ায় ডিসেম্বরে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED-র অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচন হওয়া দরকার। ন্যূনতম সংস্কার শেষ করে সংসদ নির্বাচনকে টার্গেট রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সিইসি। যেহেতু 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস। কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই, তাই দেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতির দরকার আছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প এবং অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। রপ্তানি ও প্রবাসী আয় বাড়াতে না পারলে অর্থনীতির এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন তারা। রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান CPD আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছেন। শরফুল আলমের রিপোর্ট। সুষম ও টেকসই উন্নয়নের অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণের লক্ষ্যে সিপিডির 2 দিনব্যাপী সেমিনারের প্রথম পর্বে বিনিয়োগ বাড়ানো এবং পণ্য রপ্তানির বৈচিত্র্য অর্জনের কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। Keep the trust on these resilient entrepreneurs that they will turn around this economy. We can actually turn this economy export size to at least 80 billion by 2030 if we really have the policy support. We have not really been able to attract FDI. Recommendations about what reforms can be carried out. Don't just look at that reform process for its intellectual content. Look at it also in terms of its operationality. এতে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানো ও নতুন বাজার খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় নানা প্রকল্পের নামে অর্থ লুটপাট করা হয়েছে। সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। 2000 we have seen that how the garments and textile industries have grown, but now as we see that it has somehow fluttered, because I think these levers which were the enablers are not anymore the enablers. টাকা আসবে, টাকা যাবে, that is how economy performs. এগুলো তো আমাদের বুঝতে হবে। ওই রেস্ট্রিকশন দিয়ে বন্ধ করে কোটি টাকা বন্ধ করে দেয়, water will find its own level. It can never stop this. So better open up the economy, open up the market, deregulate, liberalize the economy. আমাদের একটা ফিয়ার থেকে লিবারালাইজেশন যখন আমরা যেতে চাই, ডিরেগুলেশনে যখন যেতে চাই, এই ফিয়ারগুলো সামনে চলে আসে। অর্থনীতিতে গতি ফেরাতে কর্মসংস্থান ও সরকারি নীতি সহায়তা প্রদানের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন বক্তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আইটি খাতে আফ্রিকার দেশগুলোর সাথে বাংলাদেশ শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর উদ্যোগে আয়োজিত লুক আফ্রিকা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সম্পদের প্রাচুর্যতার কারণে অর্থনৈতিক বিকাশের উল্লেখযোগ্য ক্ষেত্র হয়ে উঠেছে আফ্রিকা। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বৈদেশিক নীতিতে আফ্রিকার গুরুত্ব তুলে ধরেন। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়া, দাম বৃদ্ধি ও স্থলবন্দর দিয়ে সব ধরনের সুতা আমদানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। বক্তারা বলেন, ভারতের সুতার সাথে প্রতিযোগিতা করতে না পেরে হুমকির মুখে টেক্সটাইল শিল্প। এর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে NBR ব্যাংকগুলোর অসহযোগিতার কথা জানান ব্যবসায়ীরা। এ সময় BTMA সভাপতি অভিযোগ করেন, সম্ভাবনাময় এই শিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে। আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে দেয়া অর্থ সহায়তা ফেরত চাওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগ্রহ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের শান্তি ফেরাতে প্রয়োজনে প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি বলে জানান তিনি। এতে চলতি সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে আশা করছে হোয়াইট হাউস। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। আর টানা 2 পরাজয়ের এক ম্যাচ বাকি থাকতে টুর্নামেন্ট থেকে বিদায় নিল টাইগাররা। 237 রানের মামুলি টার্গেটে নামা নিউজিল্যান্ডের 15 রানে 2 উইকেট তুলে নিয়ে ম্যাচটি জমিয়ে তোলার ইঙ্গিত দেন বাংলাদেশের বোলাররা, কিন্তু তৃতীয় উইকেটে কনওয়ের সাথে 57 এবং চতুর্থ উইকেটে টম ল্যাথামের সাথে 129 রানের জুটি গড়ে কিউইদের জয়ের পথে রাখেন রাচিন রবীন্দ্র। ক্যারিয়ারে 5ম সেঞ্চুরি করে সাজঘরে ফেরার আগে রাচিন 105 বলে 112 রান সংগ্রহ করেন। জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন গ্লেন ফিলিপস ও ব্রেসওয়েল। 5 উইকেটে 240 রান তুলে জয় পায় কিউইরা। এর আগে রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতে তানজিদ হাসানের উইকেট হারিয়ে 58 রান তোলে বাংলাদেশ, কিন্তু 21 রানে 3 উইকেট হারিয়ে পথ হারায় বাংলাদেশ। 2 উইকেটে 97 থেকে 5 উইকেটে 118 হয়ে যায়। শেষ পর্যন্ত 9 উইকেটে 236 রানে থামে বাংলাদেশের ইনিংস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 77 রান করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।